गुड मर्निंग। आज के আবার আমি এলাম তোমাদের যে চ্যাপ্টার চলছিল মানে চক্রবৃদ্ধি সুদ এর পরবর্তী অংশ নিয়ে। আগের দিন মানে আগের ভিডিওতে তোমরা চক্রবৃদ্ধি সুদের মানে কোষে দেখি 6.1-এর 15 পর্যন্ত অঙ্কগুলো করে নিয়েছো। আজকে এই ভিডিওতে 16 থেকে 20 এই অঙ্কগুলো কিভাবে করতে হবে, সব অঙ্ক করা নাও থাকতে পারে, কিন্তু কিভাবে করতে হবে সেটা অবশ্যই শিখে নিতে পারবে এবং যে অঙ্কটা করা থাকবে না সেটা নিশ্চয়ই নিজে করতে পারবে। ঠিক আছে, তাহলে এখন শুরু করি। দেখো, প্রথমে অঙ্ক করতে হলে পড়তে হবে বলেছি, তাহলে আগে ভালো করে পড়ে নাও। পড়েইলেই বুঝতে পারবে যে অঙ্কটার মধ্যে দিয়ে কি তথ্যগুলো দেওয়া আছে আর কি বের করতে বলেছি। প্রথমে পড়ো, কোনো নির্দিষ্ট 16 অঙ্কটা পড়ছি। কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের 1 বছরের সরল সুদ 50 টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 102 টাকা। মূলধনের পরিমাণ বার্ষিক সুদের হার বের করতে বলেছি। দেখো, এখানে দেওয়া আছে 1 বছরের সরল সুদ। তো আমি বলেছি চক্রবৃদ্ধি সুদ অ্যাকচুয়ালি সরল সুদেরই একটা পার্ট। পরপর কয়েক বছর যদি সরল সুদ বের করা হয় এবং সঙ্গে সঙ্গে 1 বছর পরপর যদি সুদ যেটা বেরোলো সেটা যদি আসলের সঙ্গে যোগ করে আবার সরল সুদ করা হয়, আবার যে সুদটা হলো সেটা আবার মানে সুদ আসলটাকে আসল ধরে যদি পরপর সুদগুলো বের করা হয় তাহলেই সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আর কিচ্ছু না, চক্রবৃদ্ধি সুদও অ্যাকচুয়ালি একটা সরল সুদের রূপান্তর। তো চক্রবৃদ্ধি সুদের সুদটা কেন বেশি হয়? কারণ সরল সুদে আসলটা সবসময় একই থাকে, আসলের কোনো পরিবর্তন হয় না, কিন্তু চক্রবৃদ্ধিতে সবসময় সুদ আসলের ওপর সুদ নির্ণয় করা হয়, যার জন্যে চক্রবৃদ্ধি সুদে সুদটা সরল সুদের থেকে একটু বেশি হয়ে যায়। যেমন ধরো এখানে 1 বছরের সরল সুদ 50 টাকা। তো যেহেতু 1 বছরের সরল সুদ 50 টাকা বলেছে, 2 বছরে হবে 100 টাকা, 3 বছরে 150 টাকা, 4 বছরে 200 টাকা। মানে প্রত্যেক বছর সরল সুদ 50 টাকা করেই হবে, কোনো সময়ই ওটা 51 টাকা হবে না। কিন্তু চক্রবৃদ্ধি সুদ প্রথম বছরের সুদ যেই 50 টাকা হয়ে গেল, ওই 50 টাকাটা আসলের সঙ্গে যোগ হয়ে গেল, দিয়ে সেই টাকাটার আবার যখন সুদ বেরোলো দেখা গেল সেই টাকাটা হচ্ছে 51 টাকা 52 টাকা সুদ হয়ে যাচ্ছে। তো ওই সুদটারও আবার একটা সুদ আসে, সেই জন্যই চক্রবৃদ্ধি সুদটা বেড়ে যায়। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? দেখো, এই অঙ্কটা আমরা নিয়মটাকে একটু পাল্টে নিয়ে করব। এটা আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্র দিয়ে করলেও হবে, সেটা একটু বড় হবে, সেই জন্য আমরা এই চক্রবৃদ্ধি সুদের সূত্রটাকে ব্যবহার না করে অঙ্কটা কিভাবে করব একবার দেখে নাও। এখানে বলেছে 1 বছরের সরল সুদ 50 টাকা আর 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে। বলেছি 1 বছরের সরল সুদ যদি 50 টাকা হয় তাহলে এখান থেকে আমরা 2 বছরের সরল সুদ 2 দিয়ে গুণ করলে, 3 বছরের সরল সুদ 3 দিয়ে গুণ করলে পেয়ে যাব। তাহলে আমরা এখানে 2 বছরের সরল সুদটা বের করে নিচ্ছি। তাহলে 2 বছরের সরল সুদ হবে 50 গুণিত 2 মানে 100 টাকা। সরল সুদ 1 বছরের বলে দেওয়াও যা, মানে প্রত্যেক বছর একই পরিমাণই হবে যেহেতু আসলের পরিবর্তন হয় না। তাহলে 2 বছরের সরল সুদ হচ্ছে 100 টাকা। আর দেওয়া আছে, এটা দেওয়া আছে, দেখো আবার দেওয়া আছে কি না, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে 102 টাকা। তো এখন প্রশ্ন, এই যে 2 বছরের সরল সুদ 100 টাকা আর 2 বছরের চক্রবৃদ্ধি 102 টাকা, কেন 2 টাকা বাড়লো? কারণ আমরা জানি প্রথম বছরে মানে প্রথম বছরে যদি 1 বছর অন্তর দেওয়া হয় তাহলে প্রথম বছর মানে পর্ব যদি 1 বছর হয় তাহলে প্রথম বছরে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ সমান থাকে। তাহলে প্রথম বছরে নিশ্চয়ই 1 বছরের সরল সুদ যখন 50 টাকা, 1 বছরের চক্রবৃদ্ধি সুদও ছিল 50 টাকা। তাহলে দ্বিতীয় বছরে এই যে 2 টাকাটা বেড়েছে, এটা দ্বিতীয় বছরে বেড়েছে। কেন বাড়লো? কারণ দ্বিতীয় বছরে সরল সুদটা 50 টাকাই হচ্ছে, কারণ ওখানে যে পরিমাণ আসল ছিল সেই আসলের উপরেই সুদটা বের করা হয়েছে। কিন্তু দ্বিতীয় বছরে চক্রবৃদ্ধি সুদটা 2 টাকা বেড়ে গেছে মানে 52 টাকা হয়েছে, তার কারণ আর কিছুই নয়, যে সুদটা মানে এই 50 টাকাটা আসলের সঙ্গে যোগ হয়ে গেছিল। তো 50 টাকাটা আসলের সঙ্গে যোগ হয়ে যাওয়ার জন্য সুদটা 2 টাকা বেড়েছে। মানে এই 2 টাকা সুদটা কেন বেড়েছে?
50 টাকাটা আসলের সঙ্গে যোগ হয়েছিল, এই 50 টাকাটার সুদই হচ্ছে 2 টাকা। ঠিক আছে, তাহলে 2 বছরের সুদের পার্থক্য হচ্ছে 102 মাইনাস 100 মানে 2 টাকা। এই 2 টাকাটা কি জন্য হলো বললাম? এই 2 টাকাটা হওয়ার কারণ হচ্ছে 50 টাকা যে সুদটা প্রথম বছরে পেয়েছিল এটা চক্রবৃদ্ধি আর সরল সুদ একই ছিল, কিন্তু চক্রবৃদ্ধিতে যেহেতু 50 টাকাটা আসলের সঙ্গে যোগ হয়ে যায় তাহলে এই 50 টাকাটার সুদটাই হচ্ছে 2 টাকা। তাহলে আমরা এটা লিখতে পারবো অতএব 50 টাকার 1 বছরের সরল সুদ হচ্ছে 2 টাকা। এইখান থেকে আমরা অঙ্কটাকে করে নিতে পারবো সরল সুদের সূত্র দিয়ে। তাহলে এইখান থেকে আমরা 50 টাকার 1 বছরের সরল সুদ যদি 2 টাকা হয় তাহলে আমরা এটা লিখতে পারবো, এখানে আসলটাকে যদি আমরা 50 ধরি, সময়টাকে যদি আমরা 1 বছর ধরি, সুদটাকে যদি আমরা 2 টাকা ধরি, তাহলে সরল সুদের সূত্র ব্যবহার করতে পারবো। সরল সুদের সূত্র মনে আছে I = PRT/100। তো এখানে I হচ্ছে সুদ 2 টাকা, P হচ্ছে 50, আরটা হচ্ছে এখানে দেওয়া নেই, আরটাই আমরা বের করব, আর টিটা হচ্ছে 1/100, একটা শূন্য কাটতে পারি, 5 2 2। অতএব আর এর মান আমরা পাচ্ছি কোনাকুনি গুণ, তাহলে আর এর মান পাচ্ছি 2 আর 2 4। তার মানে সুদের হার হচ্ছে 4%। তাহলে একটা উত্তর আমরা পেয়ে গেলাম, সুদের হার 4%। তাহলে সুদের হার যখনই আমরা 4% পেয়ে গেলাম তখনই আমরা আবার গোড়াতে যদি ফিরে চাই যে 1 বছরের সরল সুদ বলেছিল 50 টাকা, দেখো আবার গোড়ার লাইনে যদি ফিরে যাই 1 বছরের সরল সুদ ছিল 50 টাকা, সুদের হার হচ্ছে 4%, তাহলে এখান থেকে আমরা আসলটাও বের করতে পারবো। তাহলে এখান থেকে আমরা আসলটাও বের করতে পারবো। তাহলে 1 বছরের সুদটা যখন 50 টাকা, সময়টা যখন 1 বছর, আর সুদের হারটা যখন আমরা পেয়ে যাচ্ছি 4%, তাহলে ওই সূত্র থেকে আমরা আসলটাও বের করতে পারবো। একই সূত্র দিয়ে আমরা আসলটাকে বের করতে পারবো, I = সরল সুদের PRT/100। এখানে I হচ্ছে 50, P বের করব, আর হচ্ছে 4%, সময় হচ্ছে 1 বছর, 100, 4 25 100। এই কাটাকাটি মানে কিন্তু ভাগ করা, কিচ্ছু না, কাটাকাটি এখানে সব ভাগ করা। তাহলে P সমান হচ্ছে 50 গণিত কোনাকুনি গুণ, P এর সঙ্গে 1 গুণ, এই 1 গুণ, তাহলে P আর এদিকে কোনাকুনি গুণ করলে 50 গণিত 25। তার মানে P সমান হচ্ছে 5 25 125, তারপর একটা শূন্য, তাহলে 1250 টাকা ছিল আমার আসল। তাহলে উত্তরটা আরেকবার লিখে দেবে, অতএব আসল মানে মূলধন ছিল 1250 টাকা, সুদের হার ছিল 4%। ঠিক আছে, তারপরে দেখো 17 অঙ্কটা অনেকটা 16 মতো, অনেকটা নয় প্রায় 16 মতো, একটুখানি পার্থক্য আছে। তো আমরা 16টা যেভাবে করেছি 17টা একই ভাবেই করব। দেখো 2 বছরের সরল সুদ বলেছে 8400 টাকা, 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলেছে 8652 টাকা। তাহলে আমরা এটা বার করতে পারবো যে সুদের পার্থক্য, 2 বছরের যে সুদ হচ্ছে, 2 বছরের সুদের পার্থক্যটা কত? 2 বছরের সুদের পার্থক্য হচ্ছে 8652 মাইনাস 8400, তার মানে 252 টাকা সুদের পার্থক্য হচ্ছে। তো কেন হচ্ছে পার্থক্য বললাম, প্রথম বছর কিন্তু চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ একই থাকে যদি সুদের পর্ব 1 বছর হয়। তাহলে এখানে কিছু পর্ব না দেওয়া থাকলে বলেছি 1 বছর ধরে নেব, তাহলে এখানে কি হবে, 1 বছরের ক্ষেত্রে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ একই থাকে। দ্বিতীয় বছরের ক্ষেত্রে সরল সুদ একই পরিমাণে বাড়ে কিন্তু চক্রবৃদ্ধি সুদ বেশি বাড়ে। তো সেই জন্যই চক্রবৃদ্ধি সুদটা দ্বিতীয় বছরে, এই যে 252 টাকাটা বেড়েছে, এটা দ্বিতীয় বছরে সরল সুদ
প্রথম বছরে যে সরল, এক বছরের যে সরল সুদ, সেই সরল সুদটার সুদ হচ্ছে 252 টাকা। তাহলে আমরা এক বছরের সরল সুদটা বের করে নেব। তাহলে এখানে এক বছরের সরল সুদ, এক বছরের সরল সুদ, 2 বছরের সরল সুদ এটা দেওয়া আছে। সরল সুদের পরিমাণ প্রত্যেক বছর একই থাকে, বাড়া কমা করে না, সেজন্য 2 দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব সরল সুদ এক বছরে কত ছিল। এই যে 4100 টাকা এক বছরের সরল সুদ, এই 4100 টাকাটারই সুদ হচ্ছে 252 টাকা। তার মানে অঙ্কটাকে আমরা এইভাবে করতে পারবো, 4100 টাকার এক বছরের সুদ হচ্ছে, এক বছরের সরল সুদ হচ্ছে 252 টাকা। তাহলে এইখান থেকে আমরা এটা লিখতে পারবো I ইকুয়াল টু হচ্ছে PRT বাই 100। তাহলে প্রত্যেকটা মানকে যদি আমরা বসিয়ে নিই, I মানে হচ্ছে এখানে 252 সমান P মানে হচ্ছে 4100, ও সরি এটা 2 দিয়ে ভাগ করেছি, তাহলে 4200, এটা 4200। তাহলে P সমান হচ্ছে 4200, আরটা আমরা এখানে বের করব। T মানে হচ্ছে 1 বছর সময়, ঠিক আছে, নিচে হচ্ছে 100, তাহলে দুটো শূন্য এখানে কেটে যাচ্ছে। তাহলে আর এর মান আমরা পাচ্ছি, কোনাকুনি গুণ করবে, এরপর নিচে 1 আছে, তাহলে এটা কোনাকুনি গুণ করলে আমরা পাচ্ছি 42 আর সমান 252। তো আমরা এখান থেকে আমরা আর এর মানটা বার করতে পারবো 252 বাই 42। তো কাটাকাটি করতে হবে, তো কাটাকাটি মানে আমি বলেছি ভাগ করা, তো এখানে ভাগ দরকার হলে করে নেবে বা ছোট ছোট করে কাটতে পারো। এখানে আমি দেখছি যে এটা 6 দিয়ে এটা মিলে যাবে, কিন্তু আমি যদি ছোট ছোট করে কাটি, ধরো 2 দিয়ে কাটলাম, ধরো আমি কাটতে পারছি না, বড় করে কাটতে পারছি না, ছোট ছোট করে কাটছি, তাহলে 2 দিয়ে কাটলে এটা 21 হবে, এখানেও 2 দিয়ে কাটতে হবে, তাহলে 2 দিয়ে কাটা মানে 2 দিয়ে ভাগ করা, তাহলে 12 আর 6 126 হলো। আবার দেখো 2 দিয়ে তো আর এটা ভাগ হবে না, 3 দিয়ে হচ্ছে, তাহলে 3 7 21 কাটলাম, 3 4 12, 3 2 6, এইভাবে ছোট ছোট করে কাটতে পারি। তারপরে দেখো 7 6 42 একবারে কেটে গেল, তাহলে এটা আমরা পেলাম 6%। তাহলে এইভাবে আমরা সুদের হারটা পেয়ে গেলাম। তো সুদের হারটা পেয়ে যাওয়ার পর আমরা আসলটা বের করতে পারবো। যখন আমরা সুদের হারটা জেনে গেলাম, তখন আমার আবার এই লাইনটাই নিয়ে নেব, 2 বছরের সরল সুদ হচ্ছে 4000, 2 বছরের সরল সুদ হচ্ছে 8400 টাকা। সুদের হারটা আমরা এখান থেকে নেব। তাহলে আবার যদি আমরা I ইকুয়াল টু হচ্ছে PRT বাই 100 হলো, তাহলে এখানে I কোনটা হবে, সরল সুদটা, তাহলে 8400 টাকা। Pটাই আমরা এখানে বের করব, আর আরটা আমরা এখান থেকে নেব 6%, আর T সময়টা এখান থেকে নেব 2 বছর বাই 100। তাহলে এই লাইনটাকে আমরা নেব, এর সঙ্গে জুড়ে নেব সুদের হারটা হচ্ছে, সুদের হারটা হচ্ছে 6%, যেটা আমরা এখন বের করলাম। তাহলে এই লাইন থেকে তথ্যগুলো নেব, আর সুদের হারটা আমরা এখান থেকে নিয়েছি, ঠিক আছে। এরপরে এটাকে আমরা P এর মানটা বার করব, তাহলে কোনাকুনি গুণ করছি, তাহলে কোনাকুনি গুণ করলে এইটা গুণ করব, তাহলে 6 2 12 P সমান হচ্ছে 8400 গণিত 100, ঠিক আছে। তাহলে P সমান হবে 8400 গণিত 100 বাই 12। তো আবার বলছি, যদি কাটাকাটি করতে অসুবিধা থাকে, ছোট ছোট করে কাটা, আমরা বারবার যদি নামতে জেনে থাকি, তাহলে আমরা বুঝতেই পারছি 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84, তো 7 দিয়ে কেটে যাচ্ছে, তার মানে এখানে 700 হবে, দিয়ে কেটে যাবে। কিন্তু যদি বড় করে না কাটতে পারো, তাহলে এটা ভাগ করে নিতে পারো, 12 দিয়ে ভাগ করে নিতে পারো, তাও যদি না পারো ছোট ছোট করে কাটবে, তাহলেও হয়ে যাবে। এটাকে প্রথমে ধরো 2 দিয়ে ভাগ করলে, তাহলে 2 দিয়ে ভাগ করে নেবে প্রথমে, তাহলে এটা 6 হলো, এটাকেও 2 দিয়ে ভাগ করতে হবে। এইটা মনে রাখতে হবে, নিচেকে যা দিয়ে ভাগ করছি ওপরটা যেন তাই দিয়ে ভাগটা হয়। তাহলে এটা 42 0 0 হলো। এবার 6 7 42 আমরা একবারে এটা নিশ্চয়ই কাটতে পারবো। তাহলে পেলাম কত, 700 আর তারপরে দুটো শূন্য। তাহলে এইটা হলো আমাদের আসল। তাহলে মূলধন কত হলো, তাহলে মূলধন হলো 70000 টাকা। আর সুদের হার কত হলো, না সুদের হার হলো
6%। উত্তরটা সবসময় আরেকবার লিখে দেব, ঠিক আছে। তারপরে দেখো 18 অঙ্কটা বলেছি, প্রত্যেকটা অঙ্ক আগে ভালো করে পড়তে হবে, পড়ে বুঝে নিতে হবে কি বলতে চেয়েছে, তারপরে অঙ্কটা করতে পারবে। দেখো 18 যে অঙ্কটা রয়েছে, অঙ্কটা আমি প্রথমে পড়ে নিচ্ছি। 6 মাস অন্তর দেয় বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে 6000 টাকার এক বছরে চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে বলেছে। দেখো অন্য অঙ্কের মতোই, শুধু তফাৎ হচ্ছে প্রথম অংশটা 6 মাস অন্তর দেয়। তো এই রকম যদি কথাটা থেকে যায় যে 6 মাস অন্তর, মানে সুদের পর্ব যদি 6 মাস হয়, তাহলে জানতে হবে সূত্রটাই, মানে মূল সূত্রটা একটু চেঞ্জ হয়ে গেল। এখানে এ সমান 6 মাস অন্তর হলে পরে, মানে পর্ব যদি 6 মাস হয়, তাহলে সূত্রটা কি হয়ে যাবে, এ সমান পি ইন্টু 1 প্লাস, মনে আছে কি বলেছিলাম, 6 মাস মানে এক বছরে দুবার, এক বছরে দুবার সুদ আসলের সঙ্গে যুক্ত হয়, সেজন্য এখানে হয়ে যায় আর বাই 2 ইন্টু 100, মানে 200, আর হোল টু দি পাওয়ার 2n, ঠিক আছে। তাহলে এই ফর্মুলাটাকে এখন আমরা ব্যবহার করব। তাহলে প্রথমে তথ্যগুলোকে সব তুলে নেবে। সুদের হার দেওয়া আছে 8%, আসল দেওয়া আছে 6000 টাকা, সময় দেওয়া আছে 1 বছর। তারপর আমরা সূত্রটা লিখব। তাহলে আমরা জানি যে a সমান হচ্ছে p ইনটু 1 প্লাস r বাই 200 হোল টু দি পাওয়ার 2n। তাহলে p মানে হচ্ছে 6000, আর নতুন কিছু নেই, শুধু সূত্রটা চেঞ্জ করার জন্য, এই 6 মাস অন্তর কথাটার জন্য শুধু সূত্রটা চেঞ্জ হবে, আর নতুন কোনো কিছুই নেই, এটা 200 হবে হোল টু দি পাওয়ার 2n, মানে 2 ইনটু 1। এটা 2 দিয়ে কাটলে 4 হবে, এটা 100 হবে, আরো কাটতো কিন্তু আমি আর কাটলাম না ইচ্ছা করি, কারণ এর আগে আমরা 100 প্লাস 4, 104 বাই 100 হোল স্কয়ার, তার মানে 6000 ইন্টু 104 দুবার হবে, 6000 ইন্টু 104 বাই 100 ইন্টু 104 বাই 100। একটা দুটো শূন্য কাটছে, এখানে একটা শূন্য কাটছে, বাস একটা 10 থেকে গেল। যদিও 10টা 6 দিয়ে কাটাকাটি বা 104 দিয়েও কাটাকাটি হবে, আমি আর কাটলাম না, কারণ 5 দিয়ে ভাগ করার থেকে 10 দিয়ে ভাগ করার সুবিধা। আর 104 কে 104 দিয়ে গুণ আমরা খুব সহজে করতে পারি। মনে আছে কি হবে, 104 প্লাস 4 মানে 108, আর 4 4 16, তার মানে এখানে আমরা পাচ্ছি 6, তাকে আবার 6 দিয়ে গুণ, তাহলে ইনটু 6, তাহলে 6 6 36, 6 একে 6 আর 3 9, 6 8 48, আর 6 একে 6। তারপরে কি হচ্ছে, 10 দিয়ে ভাগ, 10 দিয়ে ভাগ আমরা মানে জানি একটার পর দশমিক, তাহলে কি পেলাম আমরা 6489.6, দশমিকের পর একটা সংখ্যা পেয়েছি। টাকা পয়সার অঙ্ক আগেও বলেছি আবারও বলেছি, দশমিকের পর একটা শূন্য দিয়ে দুটো ঘর করে নেবে, তাহলে এটাই হবে সমূল চক্রবৃদ্ধি, মানে a এর মান। প্রশ্নটা আরেকবার পড়ে নেবে যে সমূল চক্রবৃদ্ধি চেয়েছে মানে সুদে আসলে চেয়েছে না শুধু সুদ চেয়েছে, এটা কিন্তু বারবার বলছি, প্রশ্নটা কিন্তু পড়ে নিয়ে তারপরে উত্তরটা ভালো করে লিখে দেবে। তো দেখো চক্রবৃদ্ধি সুদ চেয়েছে, সেই জন্য উত্তর এখানে যদি ছেড়ে দাও তুমি কিন্তু নাম্বার কম পেয়ে যাবে, সেই জন্য বারবার প্রশ্নটা শেষে আরেকবার অবশ্যই দেখে নেবে। এখানে চক্রবৃদ্ধি সুদ চেয়েছি, তাহলে চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধিতে সবসময় আমরা সুদে আসলকেই প্রথম পাই, তারপরে বিয়োগ করে সুদটা বের করতে হয়, যেটা সরল সুদের ক্ষেত্রে আমরা সুদ প্রথমে পেয়ে যাই। তাহলে 6000 যদি বিয়োগ করে দেওয়া হয় তাহলে পড়ে থাকবে 489 টাকা 60 পয়সা, তাহলে এটাই হবে আমাদের চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। তারপরে দেখো 19 এর অঙ্কটা একদম 18 মতো করেই করতে হবে। এখানে পর্বটা দেখো, পর্বটা হচ্ছে 3 মাস, তাহলে 19 এর অঙ্কটাকে আমি একটু হিন্টস করে দিচ্ছি, তোমরা এটা বাড়িতে শেষ করবে। পর্বটা হচ্ছে 3 মাস, তার জন্য সূত্রটা কি হবে,
3 মাস হলে সূত্রটা পাল্টে গিয়ে পর্ব যদি 3 মাস হয় তাহলে 1 বছর মানে 12 মাসে কবার সুদটা আসলের সঙ্গে যুক্ত হবে? 3 মাস পর পর। তাহলে 3 মাসের মাথায় একবার, 6 মাসের মাথায় একবার, 9 মাসের মাথায় একবার, আর 12 মাসের এক মানে 4 বার। তাহলে এখানে কি হচ্ছে? 4 বার সুদ আসলের সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে সূত্রটা হয়ে যাবে p * 1 প্লাস r বাই 400, 4 বার মানে 400, আর এখানে হবে 4n। হলো? এইবার এই সূত্রতে আমরা যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো পরপর বসিয়ে দেবো। যেমন এখানে দেওয়া আছে, দেখো আসল দেওয়া আছে 6250 টাকা, 1 প্লাস r মানে সুদের হার দেওয়া আছে 19 এর অঙ্কটাতে 10%, 400 হোল টু দি পাওয়ার 4n। n মানে কিন্তু এখানে দেওয়া আছে 9 মাস, কিন্তু এটা বছরে বসাতে গেলে 9/12 বসাতে হবে, তাই না? তার মানে 4 3 12, 3 3 9, তাহলে হোল টু দি পাওয়ার 3 হচ্ছে। এখানেও একটা শূন্য আমরা কাটতে পারি, তাহলে অঙ্কটা হয়ে যাবে 6 2 5 0 গণিত 4 একে 4 আর একে 5, তাহলে 5/4টা হবে 3 বার। হোল কিউব হচ্ছে, তাহলে 6 2 5 0 গণিত 5/4 গণিত 5/4 গণিত 5/4। বাস কাটাকাটিটা করে একটু গুণটা করে নিয়ে নিশ্চয়ই অঙ্কের উত্তরটা লিখতে পারবে। কিন্তু মনে থাকে যেন সুদ চেয়েছে না সবৃদ্ধিমূল চেয়েছে, এটা কিন্তু এ মানে কিন্তু সবৃদ্ধিমূল বেরোচ্ছে। তোমাকে এটা পড়ে ঠিক করতে হবে যে এটা সবৃদ্ধিমূলই উত্তর থাকবে না সুদ বের করতে হবে, এটা তুমি নিজে করবে, ঠিক আছে? তো তারপরে দেখো 20 অঙ্কটাতে দেখো পড়ে নাও আগে। 60,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 69,984 টাকা হলে সুদের হার নির্ণয় করো। এতক্ষণ অঙ্কটা একটু পাল্টিয়ে দিল, সুদের হার বের করতে বলেছে যেখানে সবৃদ্ধি মূল দেওয়া আছে। তাহলে যেহেতু সবৃদ্ধি মূলটা দেওয়া আছে, আমাদের হাতে তো সূত্র একটাই, সেটাই তো আমরা জানি, আমরা তো আর কিছু জানি না। এখানে সুদের পর্ব বলে দেওয়া নেই, মানে আমাদের সব সময় জানি যে সাধারণ মানে 1 বছর ক্ষেত্রে যেটা হয় সেই সূত্রটাকেই ব্যবহার করতে হবে। তো সমূল চক্রবৃদ্ধি এ বলে দিয়েছে এটা, তাহলে এটা এর জায়গাতেই বসাবো, ঠিক আছে? পি বলে দিয়েছে 60,000, এটা পি এর জায়গাতে বসাবো, আর 1 প্লাস আরটা আমাদের বের করতে হবে, তাহলে আর এর জায়গায় আর লিখলাম, আর এন মানে হচ্ছে 2। হলো? এরপরে এই অঙ্কের জন্য যেটা করতে হবে, এই 60,000টাকে এইদিকে নিয়ে চলে আসতে হবে। তো 60,000 তো এদিকে গুণ আছে, তো আমরা জানি যদি কোনো পক্ষে গুণ থাকে তাহলে অন্য পক্ষে নিয়ে যেতে গেলেই, মানে ডান দিকে যদি গুণ থাকে সে যদি বাঁ দিকে আসতে চায় তাহলে ভাগ হবে। তাহলে 69984 একে 60,000 দিয়ে ডিভাইড, আর এদিকে হবে 1/r/100 হোল স্কয়ার। হলো? এবার এখানে ভাগ বলতে একটু কাটাকাটি করে দেখতে হবে কত দিয়ে কাটবে। আমরা ছোট ছোট করে কাটবো বলেছিলাম, একসঙ্গে বড়টা নাই বা কাটতে পারলাম, অল্প অল্প করে কাটবো। তো এখানে দেখো 84 রয়েছে, তো শেষ দুটো সংখ্যা এগুলো আমাদের অল্প অল্প করে মনে রাখতে হয়। শেষ দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ হয় তাহলে জানবে যত বড় সংখ্যাই হোক সেটা 4 দিয়ে ভাগ হবে। তাহলে যেহেতু এখানে শেষ দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ হয়ে মিলে যাচ্ছে, তাহলে জানবো গোটাটাই 4 দিয়ে ভাগ হবে। যদি আমরা তাও না পারি তাহলে এটাকে 4 দিয়ে ভাগ করে দেখে নেব। এইভাবে ছোট ছোট করে কাটতে কাটতে এক সময় আমাদের অভিজ্ঞতা যখন বেড়ে যাবে তখন মুখে মুখে আমরা কাটতে পারবো। তো 4 দিয়ে যদি এটাকে ভাগ করে নিই, 4 একে 4, 2 9, 4 7 28, তারপরে 1 আর 9, 4 4 16, তারপরে 3 8, 4 9 36, 2 থাকছে 4 থাকছে, 4 6 24, তাহলে 4 দিয়ে মিলে যাচ্ছে, অবশ্যই মিলবে বলেছি। তাহলে 17,496, এখানে লিখছি 17,496, এটাকেও 4 দিয়ে ভাগ করতে হবে, 4 15 60, 60 হলো, একটা দুটো তিনটে শূন্য রয়েছে বাকি। হলো? আবার দেখো 9 6 96, তো 96 4 দিয়ে ভাগ হয়, তাহলে যেহেতু 96 4 দিয়ে ভাগ হয় তাহলে গোটা সংখ্যাটা 4 দিয়ে ভাগ হবে। তার মানে 1 7 4 9 6 কে 4 দিয়ে ভাগ করা যাবে। 4 4 16, 4 3 12, 2 29 হলো, 4 6 24, 4 7 28, 4 7 28, 1 6 16, 4 4 16। হলো? তাহলে আবার 4 দিয়ে গেল, এটা 4 দিয়ে গিয়ে আমরা পেলাম 4 3 7 4,
এটাও 4 দিয়ে নিশ্চয়ই যাবে, দুটো শূন্য থাকলেই জানবে 4 দিয়ে ভাগ হবে। তাহলে 4 3 12, 30 হচ্ছে, 4 7 28, 4 5 20, 0। দেখ 74 কি 4 দিয়ে ভাগ হয়? হয় না, তার মানে এটা 4 দিয়ে যাবে না, তো 2 দিয়ে তো যাবে, শেষে জোড় সংখ্যা থাকা মানেই 2 দিয়ে যাবে, এরও শেষে শূন্য আছে মানে 2 দিয়ে ভাগ হবে। তাহলে এটাকে আমরা 2 দিয়ে ভাগ করছি, 2 1 2 2 এ 4, 2 1 এ 2, 8 2 এ 16, আর 7 2 এ 14। এটাকেও আমরা 2 দিয়ে ভাগ করছি, তাহলে 2 1 এ 2, 8 2 এ 16, 7 2 এ 14, 5 2 এ 10। দেখো আর 2 দিয়েও যাবে না, 4 দিয়েও যাবে না, তো বাকি থেকে মাঝখানে 3, তো 3 দিয়ে যাবে কিনা সেটা কি করে বুঝতে হয়? যোগ করতে হয় সবগুলোকে, 2 আর 1 এ 3, 10, আর 8 এ 18, সব সংখ্যাটাকে যোগ করে কত হলো? 18। 3 দিয়ে ভাগ হয়, তাহলে 3 এর দিয়ে ভাগ হয় কিনা সেটা জানতে গেলে আমাদের সবকটা যোগ করে যদি 3 দিয়ে ভাগ হয় তাহলে 3 দিয়ে যাবে। এটা দেখে নিই একবার, 8 আর 1 এ 9, 9 আর 5 6 14, আর সাথে 21, 3 দিয়ে যাচ্ছে, 21 3 দিয়ে ভাগ হয় মানে গোটা সংখ্যাটা 3 দিয়ে ভাগ হবে। এটার যোগফল 18 হলো, 18 3 দিয়ে ভাগ হচ্ছে মানে গোটা সংখ্যাটা 3 দিয়ে ভাগ হবে। তাহলে আমরা 3 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 3 7 21, 8 থাকছে, 3 2 6, 3 9 27, এটাও 3 দিয়ে ভাগ হতে হবে, 3 6 18, 3 2 6, 15 থাকছে। আর দেখো 729 একমাত্র যায়, একটা 729 একমাত্র 27 3 দিয়ে যায়, কিন্তু এটা আর 3 দিয়ে যায় না। 625 একমাত্র 5 দিয়ে যায়, 5 দিয়ে ছাড়া আর কিছু দিয়ে যাবে না। তাহলে এটা যেহেতু 5 ছাড়া আর কিছু দিয়ে যায় না, এটা আমার যাই দিয়ে যাক, 5 দিয়ে তো আর যায় না, তার মানে কাটাকাটি আর করা যাবে না। তাহলে আমরা যেটা পেলাম সেটাকে যদি এখানে লিখে ফেলি, তাহলে আমরা পেলাম দেখো 729/625। তো সবসময় এটা মনে রাখবে বা মাথাতে তোমার চলে আসবে যে যেহেতু এদিকে স্কোয়ার আছে, তাহলে এইটা নিশ্চয়ই কোনো দুটো সংখ্যার স্কোয়ার হবে। তাহলে আমরা যদি একটু খুঁজে দেখি যে কার স্কোয়ার 729 হয়, 729 এর বর্গমূল কত? 729 এর বর্গমূল হয় 27, আর 625 এর বর্গমূল হয় 25। যেহেতু এইদিকে স্কোয়ার আছে তাহলে এইদিকেরও আমাদের স্কোয়ারই আসতে হবে। যদি না আসে তাহলে জানবি কোথাও ক্যালকুলেশনে তুমি ভুল করে ফেলেছো, বা আমি যদি ভুল করে ফেলি তাহলে না আসতে পারে। তাছাড়া কিন্তু এইটা মিলে যাবে সবসময়, এটাতে 3 থাকলে এখানে পাওয়ারে 3 আসবে, আর এটাতে 2 থাকলে 2 আসবে। বোথ সাইড থেকে এখন যদি আমরা স্কোয়ার দুটোকে তুলে দিই, মানে স্কোয়ার দুটো তুলে দেওয়া মানে কি করছি? বোথ সাইডকে আমরা বর্গমূল করছি। বোথ সাইডকে বর্গমূল করলে আমরা পাচ্ছি 27/25 সমান 1 প্লাস r/100। একটু ঘুরিয়ে লিখলে আমরা পাবো r/100 সমান 1 মাইনাস 27/25 মাইনাস 1। একটু ঘুরিয়ে লিখলাম 27/25 মাইনাস 1, এই বিয়োগটা করলে আমরা পাচ্ছি 25 লসাগু হবে 27 মাইনাস 25। তাহলে r/100 সমান হচ্ছে 2/25, সমান চিহ্নের নিচে নিচে কাটাকাটি হয়, তাহলে r সমান কত হচ্ছে? অতএব r সমান হচ্ছে 4 2 8, তার মানে সুদের হার হচ্ছে 8%। সবসময় এটা করার পর উত্তরটা কিন্তু আর একবার লিখে দেবে। উত্তরটা আমি লিখছি না, তুমি কিন্তু এর পরের লাইনে উত্তরটা অবশ্যই লিখবে, ঠিক আছে? তাহলে এখন এই পর্যন্তই রইলো, আমরা পরের ভিডিওতে পরের যে অংশটা রয়েছে সেটা দেখে নেব, ঠিক আছে?